আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী। এই মুহূর্তে যারা এই ভিডিওটা ফেসবুকে অথবা ইউটিউবে দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার জীবনের প্রথম একটা ভিন্নধর্মী একটা ভিডিওতে। জীবনভর হচ্ছে বোর্ডের সামনে ক্লাস নিছি, কিন্তু আজকে আমি এবং আমার টিম, আমার পিছনে সানি স্যার আছে, সাকিব স্যার আছে, আমার পুরো টিম এফটি আজকে অত্যন্ত আনন্দিত। আনন্দিত আসলে কেন? আমরা একটা এডটেক প্ল্যাটফর্ম, সো আমরা বাচ্চাদেরকে পড়াই। আর সেই সকল বাচ্চারা যদি অনেক ভালো রেজাল্ট করে, তা আমাদের চাইতে আনন্দিত মানে বাবা মা। আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে বাবা মা আছে, ওনারা অনেক দূর থেকে আসছে। আমিও অনেক আনন্দিত, আমার টিম অত্যন্ত আনন্দিত, এবং ওরা যে আনন্দিত হয়েছে সেই আনন্দের শেয়ারিংটা আজকে আপনাদের সাথে করব। আমি কখনো এরকম ইন্টারভিউতে এর আগে কখনো বসি নাই, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি চাই যে আমার নেক্সট প্রজন্ম যারা আসতেছে এরা যেন একটু সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে, এরা যেন লেখাপড়াটাকে এনজয় করতে পারে, এবং রেজাল্ট ভালো করার পরেও যেন আহ, ভিতরে অহংকার না আসে। রেজাল্ট ভালো করার যে রাস্তাটা ওরা লেখাপড়া করেছে, এই বাবা মা যারা আছেন তারা কিভাবে সাপোর্ট দিয়েছেন, এই গল্পটা আমরা আজকে শুনবো। সো আমার সাথে আছে ফাহমিদা ইয়াসমিন ঐশী। ও এইবার এসএসসি 2024 পরীক্ষায় 1275 মার্ক পেয়ে কৃতকার্য হয়েছে। 1275। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ও বাংলায় পেয়েছে 200-তে 200, বাংলাতে 200-তে 200। বাকি রেজাল্ট আর আর কি কি আছে? ইংলিশ হচ্ছে 196 পেয়েছি, আর জেনারেল ম্যাথে 100, আর ফিজিক্সে পেয়েছি 94, হায়ার ম্যাথে 94, কেমিস্ট্রিতে 99 পেয়েছি, বায়োলজিতে 100 পেয়েছি, আর হচ্ছে সমাজে 95, আর ধর্মতে 97। মাশাল্লাহ, আইসিটিতেও মাশাল্লাহ, 25। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অন্তর থেকে দোয়া থাকলো। আর আমার পাশে আরেকজন আছেন, আমাদের দীপ্ত। হ্যাঁ, দীপ্তর রেজাল্ট করেছেন 1212, এবং ও স্কুলের ফার্স্ট বয়। দীপ্ত পাংশা থেকে আসছে, এবং এই যে 1212 মার্ক, দীপ্তর রেজাল্ট কেমন? আহ কোনটার কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম। আমি মোট 1212 নম্বর পেয়েছি। বাংলাতে পেয়েছি 180, ইংরেজিতে 184, গণিতে 97, বিজিএস এ 96, আইসিটিতে 49, আম, গণিতে তো বললাম, উচ্চতর গণিতে 98, ফিজিক্সে 95, বায়োলজিতে 92, মাশাল্লাহ, রসায়নে 89 এবং ইসলাম ধর্মে 92 পেয়েছি। মাশাল্লাহ, থ্যাংক ইউ। সো এখন এই যে রেজাল্ট, এই রেজাল্ট আবার এর চাইতে অনেক বেশি রেজাল্ট অনেকেই করছে, রাইট? মানে আমার কাছে এই দুইটা পরিবার আসছে। তোমরা যারা দেখতেছো, দেখা গেছে তোমরা, ও ফিজিক্সে কত আসছে? 95। আর এখানে কি এমন আছে দেখতেছে যে ফিজিক্সে 100 পাইছে, হইতেই পারে। সো তোমাদের সবাইকে থ্যাংক ইউ, তোমাদের সবার মধ্যে থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলা, টিম এফটির সাথে যুক্ত ছিলা। এবার আরো মজার ব্যাপার হচ্ছে কি, আমরা এসএসসি 2024 সালে আমরা একটা ফাইনাল রিভিশন কোর্স করেছিলাম, যেটাকে আমরা এফআরসি নাম দিয়েছি, দুর্বার 24 ব্যাচ। ঐশী ছিল আমাদের দুর্বার 24 ব্যাচের ছাত্রী, কিন্তু দীপ্ত আমাদের দুর্বার 24-এর ছাত্র ছিল না। দীপ্ত আমাদের ইউটিউবের কন্টেন্ট গুলো দেখতো, এবং দীপ্ত মোটামুটি ভাবে অফলাইন মানে ক্লাসের প্রতি আকর্ষণটা বেশি, বাট রেদার দেন আমাদের ঐশী অফলাইন অনলাইন দুইটাকেই কভার করেছে। সো দুইজন দুই মাত্রার স্টুডেন্ট হওয়া সত্ত্বেও দুইজনের রেজাল্টই ভালো। এবং স্টুডেন্ট তোমরা যারা অনলাইনকে প্রেফার করো, অফলাইনকে প্রেফার করো, যেভাবেই প্রেফার করো, আমার মনে হয় রেজাল্ট ভালো করা সম্ভব। আমি এবার একটু ঐশীর কাছে জানতে চাইবো যে এই যে তোমার জার্নিটা, মানে তুমি যে এই যে রেজাল্টটা ভালো করেছো, কি ভাবে কি করেছিলে, বা তোমার স্টাডি লাইফটা একটু শেয়ার করবা। জি, আমি যদি 9 থেকে শুরু করি, তো প্রথমে যখন বইগুলো পেলাম, তো তখন মনে হলো যে মানে অনেক পড়া, মানে বইগুলো তখন মানে দেখে মনে হচ্ছিল যে অনেক, আমি কিভাবে শেষ করতে পারবো কি না। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, আবার এদিকে বায়োলজি, হায়ার ম্যাথ আছে, আমার দেখে একটু চিন্তা হচ্ছিল। তারপরে এরকম শুরু করলাম, মানে প্রথম দিকে অত আসলে যে এত পড়া বা কিভাবে পড়তে হয় তা বুঝতে পারিনি। হুম, তো এভাবে হচ্ছে 9-এর অর্ধবার্ষিকটা হয়, মানে মোটামুটি হয়েছে, কিন্তু আসলে ওই সিলেবাস অনুযায়ী আমার শেষ হয়েছিল না। হুম, তারপরে আবার আসলো হচ্ছে ক্লাস 10-এর পরীক্ষা। তো ওখানেও মানে আমি ফুল শেষ করতে পারিনি, মানে হুম, সব বারেতেই হচ্ছে কিছু কিছু বাদ থেকেছে, এবং ওই বাদটা যে ছিল ওইটা একদম আমার টেস্ট পর্যন্ত ছিল, যে আমি পরে কাভার করব, মানে এত পড়া ছিল যে আমি কাভারই করতে পারিনি। এটা যে বলে যে টেস্টের আগেই যা পড়ার পড়ে না, মানে এটা আসলে একটা সত্যি কথা, যে টেস্টের আগে পর্যন্ত যা মানে সেটা পড়া। তো টেস্ট পরীক্ষা দিলাম, টেস্টের রেজাল্ট আমার একটু খারাপ হয়েছিল।
তাও তারপরে ভাবলাম যে 3 মাস সময় আছে, আমি চাইলে তো মানে এত মানে যা পড়েছি, কিন্তু আসলে সব বই আমার ফুল শেষ হয়নি, তাও 2-3টা অধ্যায় সব মানে বইয়েরই একটু বাদ ছিল। তারপরে ভাবলাম যে এভাবে আমাকে যেভাবে হোক ভালো একটা রেজাল্ট করতে হবে। এখন যদি 3 মাসের মধ্যে আমি ওগুলাও কভার করতে পারবো যেগুলো আগে পড়েছি, ওগুলো একটা ভুলে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে কি একটা মানে কিছু একটা তখন আমি হচ্ছে এফআরসি তে হচ্ছে যুক্ত হই। যে টেস্ট পরীক্ষার পরে আমি তখনই জানতে পেরেছিলাম যে স্যারের একটা কোর্স আছে, তখন আমি সেখানে হচ্ছে ভর্তি হই। তারপরে আমার যেগুলো দরকার ছিল প্রথমে আমি সেই ক্লাসগুলো আগে করেছি। তো করার পরে আমি হচ্ছে মানে একদমই হচ্ছে মানে প্রিপারেশন ভালো ছিল। তারপরে হচ্ছে এসএসসি পরীক্ষা হচ্ছে 15 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল। তো ফেব্রুয়ারি পর্যন্ত যে আমার একদম 100% সবগুলা বই আমি যে বিশেষ করে সমাজ ধর্ম এগুলো আমার ওভাবে পড়া হয় কমপ্লিট নাই। হয়নি, হুম মানে এগুলোর এত চাপে। হুম তারপরে আমি ভাবলাম যে তারপরে আমি সাকিব স্যারের একটা বাংলা ক্লাস দেখেছিলাম, ভাব সম্প্রসারণ, তারপরে এগুলোতে স্যার হচ্ছে অ্যানালাইসিস করে একটা স্যার এটা মানে শিখিয়েছিল। তখন ভাবলাম যে এটা শুধু বাংলাতে কেন, আমি অন্য হুম সাবজেক্টেও ট্রাই করে দেখি পারি কিনা। তারপরে আমি হচ্ছে যে যেহেতু আমি বোর্ড, তখন আমার টেস্ট পেপার বের হয়েছে, টেস্ট পেপারে আমি দেখলাম যে সবগুলো অধ্যায় আমি সিকিউ এমসিকিউ তো পারবো না, কারণ এখন বই সমাজ বই তো আমি এখন মুখস্থ করতে পারবো না। হুম হুম সেই জন্য ভাবলাম যে আমার 11টা সিকিউ আসবে, আমি যদি 60টা পারি তো ঠিক আছে, 60টায় আমি 70 মার্ক আসছে, আমাকে হুম 11টা পারতে হবে তার তো কোনো মানে নাই। তো তারপর সে অধ্যায়গুলো থেকে আমি হচ্ছে অ্যানালাইসিস করলাম যে কোনটা আসলে সিকিউর গ আর ঘতে আসে। হুম আমি বইয়ে সেগুলো হচ্ছে বিভিন্ন কালারিং পেন দিয়ে টিক দিতাম যে এটা আসে, মানে প্রথমে 23 সালে কোয়েশ্চেন গুলো দেখলাম হুম টেস্ট পেপার থেকে। তারপরে আমাদের যেহেতু ফুল সিলেবাস, 20 সাল এর দেখলাম সবগুলা বোর্ডেরই। তো দেখার পরে দেখলাম যে ঘুরে ফিরে একই হচ্ছে মানে টাইপের টপিক। টপিক গুলা হ্যাঁ, আসতেছে। সিকিউতে একই আসছে, হুম এমসিকিউ এর কথা একটু আলাদা, কিন্তু সিকিউতে একই। তো ওটা আমি আসলে এরকম টিক দিতাম যে কোনটা আসছে, মানে হুম স্টার মার্ক দিতাম, যে বুঝতে পারতাম যে এটাই আসবে হয়তো হুম সিকিউতে, যেহেতু সাকিব স্যার শিখিয়েছিল। হুম হুম তো এটা আমি আসলে সব সাবজেক্টে, সমাজ ধর্ম, তারপরে হচ্ছে আইসিটি এমসিকিউ এর ক্ষেত্রে আসলে 5 অধ্যায় আইসিটি তে হচ্ছে একটু কঠিন দেখে হুম আমি আসলে হাতই দিইনি 5 অধ্যায় এটা। তারপরে বুঝলাম যে মানে এমসিকিউতে পারতে হবে। এভাবে আসলে আমি অ্যানালাইসিস করে আসলে একদম শেষের মোমেন্টে এভাবে দেখি যে না মানে ওটা করে আসলে আমার উপকারী হয়েছে, মানে ওভাবে এসছে সিকিউতে। যে জোস। আসলে সব আমি মানে পড়িনি বইয়ের, কারণ সবগুলো আসলে মানে পড়া পড়ার সম্ভব না, হ্যাঁ, সময়ও ছিল না, সম্ভব না। হ্যাঁ। তো এটা এভাবেই করেছি। থ্যাংক ইউ ঐশী। সো এখন ঐশীর এই জার্নিটাতে আমি যেটা আমি কিন্তু এইমাত্র মানে ও যে কথাগুলো বললো এটা আমি এখন শুনলাম, মানে এর আগে আমি শুনি নাই। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, বোর্ড অ্যানালাইসিস করে টপিক গুলাকে আইডেন্টিফাই করে পড়া, এটা হচ্ছে এক ধরনের বেটার স্ট্র্যাটেজি, যেটা করলে স্টুডেন্ট বুঝতে পারে যে প্রশ্নটা কিভাবে আসবে এবং সিকিউ পরীক্ষায় কিভাবে লিখতে হবে। সো আমি এখন দীপ্তর কাছে জানতে চাইবো যে দীপ্ত, মানে ওর জার্নিটা তো ও বললো, তোমার জার্নিটা কেমন ছিল? জি, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ রহমান দীপ্ত। পড়ালেখা করেছি পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে। এটা রাজবাড়ী জেলায় অবস্থিত। তো ক্লাস 7 এবং 8 এটা তো করোনার সময় স্কুল হুম বন্ধ ছিল। সে সময় পড়াশোনা তেমন একটা হয়নি। আমাদের ক্লাস শুরু হয় 9 থেকে। 9 আমি বিজ্ঞান বিভাগে পড়ালেখা করেছি। তো শুরু থেকেই আমি প্রাইভেট নির্ভর ছিলাম, অফলাইন প্রাইভেট নির্ভর। আমি বাসার আশেপাশে আমাদের বিভিন্ন শিক্ষক মন্ডলী আছেন বিভিন্ন স্কুলের এবং কলেজের, তাদের কাছে আমি অফলাইন ব্যাচে প্রাইভেট পড়তাম। আম, এর মধ্যে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ, আর সব সাবজেক্টের জন্য আলাদা একটা প্রাইভেট পড়তাম। তো প্রায় বলতে গেলে আমাদের যতটা সাবজেক্ট পরীক্ষা হয়, অর্থাৎ 12টা সাবজেক্ট, এই 12টাই প্রাইভেট পড়তাম। এর পাশাপাশি আমি 9 সায়েন্স ওঠার পর থেকে আমার পরিচয় হয় ফার্স্ট টিউটোরিয়ালের সাথে। সেখানে আমি ফার্স্ট স্যারের বিভিন্ন ক্লাস দেখতাম। স্পেশালি আমি যখন প্রাইভেটে যেতাম, যাওয়ার আগে আমি তো বুঝতাম যে আমার প্রাইভেটে পরের দিন নেক্সট কোন টপিকটা পড়াবে। তো আমি সেই টপিকটা সেই প্রাইভেটে যাওয়ার আগে আমি ইউটিউবে সার্চ দিতাম। ধরেন বিদ্যুৎ ও চৌম্বক ফাহাদ স্যার লিখে হুম সার্চ দিলাম, ইউটিউবে চলে আসতো একটা ভিডিও। দেন আমি ওই ভিডিওটা দেখতাম পুরো। এভাবে ফাহাদ স্যারের ভিডিওগুলো দেখতাম, তারপরের দিন আমি প্রাইভেটে যেতাম। সো প্রাইভেটে গিয়ে দেখতাম যে আমি স্যার যা পড়াচ্ছেন তা আমি আগেই পড়ে ফেলেছি, তা আমি আগেই জানি। তো এইভাবে আমার পড়ালেখাটা এগিয়ে যেত। তো ওইভাবেই স্যারের অফলাইন ফেসবুক কিংবা ইউটিউবে অফলাইন এসব ক্লাস করেই আমি অনলাইনের পড়ালেখাটা চালিয়েছি। পাশাপাশি বিভিন্ন অফলাইন স্যারের কাছে প্রাইভেটে গিয়ে গিয়ে পড়ালেখা করতাম। আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রতিটা স্টুডেন্টেরই কিছু গ্যাপ থাকে।
অর্থাৎ যেমন আমি 9 এর শুরু থেকেই আমার জ্যামিতি বিষয়টা একটু ভালো লাগতো না। জ্যামিতিটা একটু কঠিন লাগতো, একটু ঝামেলা মনে হতো, মনে থাকতো না। হুম। এজন্য আমি ওইটার প্রতি একটু অবহেলা করি। এবং এই অবহেলাটা আমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্তও সেভাবে আমি আসলে কভার করে উঠতে পারিনি জ্যামিতিটা। সো এইভাবে আমি বিশ্বাস করি যে প্রতিটা স্টুডেন্টেরই এরকম কিছু অবহেলার জিনিস থাকে, অবহেলার কিছু টপিক থাকে যেটা তার ভালো লাগে না। তো আমার মনে হয় যে তোমরা যারা এখন এসএসসি 25 ব্যাচ আছো, তোমাদের যে জিনিসগুলো ভালো লাগে না হুম। সেগুলো আগে আগে কমপ্লিট করতে হবে। এবং ওই যে ও যেটা বললো যে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করার বিষয়টা, যে তুমি একটু টেস্ট পেপার খুললে, একটু গাইড খুললে, কোন প্রশ্নটা বেশি বেশি আসছে, কোনটা গুরুত্বপূর্ণ, এটা তুমি একটু দেখলেই বুঝবা। তোমার কোনো স্যারের কাছে, যে কোনো বড় ভাইয়ের কাছে যে সাজেশন চাওয়া লাগবে না যে ভাই আমি কোনটা কোনটা পড়বো একটু দাগাই দেন, এটা বলা লাগবে না। তুমি ধরো বই খুললা, টেক্সট পেপার খুললা, তুমি নিজেই বুঝবে যে কোনটা বেশি বেশি আসছে, ওইগুলো বেশি বেশি পড়বা। আর যেটা আসে নাই সেটা যদি সময় থাকে তুমি অবশ্যই পড়বা, কিন্তু যেটা আসছে ওইটা অবশ্যই বেশি জোর দিয়ে পড়তে হবে। থ্যাংক আহ, ইউ, জি। থ্যাংক ইউ দীপ্ত। সো জার্নিটা মোরালেস ওরা যেভাবে আসলে পার করেছে, বিষয়টা এরকমই। আর তার চাইতেও বড় ব্যাপার স্টুডেন্টের চেষ্টায় আসলে করে গেছে। তার চাইতে আরো বড় ব্যাপার হচ্ছে স্টুডেন্টের বাবা মা। মানে আমি ওদের কাছে আবার আসবো ওদের ফিউচার প্ল্যান নিয়ে। আমি একটু বাবা মার দিকে যেতে চাই। এই প্রথম মানে আমি কোনো বাবা মার সাথে এরকম অফিসিয়ালি কোনো একটা ভিডিওতে কথা বলছি। এর আগে আমাদের অফিসে অনেক প্যারেন্টস আসছে, আলহামদুলিল্লাহ মিষ্টি নিয়ে আসছে, এবং অনেক অনেক গ্রেটফুল একটা জিনিস ছিল। এবং আমরা যে কষ্ট করি, আমরা যে বাচ্চাদেরকে পড়াই, আমরা যে তোমাদেরকে পড়াই, বাবা মা যারা দেখেন, আহ, আমি চাইবো একটা সুস্থ সুন্দর জীবন, এবং আমরা যেন শুধু জিপিএ 5-এর পিছনে না দৌড়াই। আমরা যেন আমাদের বাচ্চাদেরকে আনন্দ দিয়ে বড় করতে পারি, আমরা যেন বাচ্চাদেরকে একটু মানুষের মতো মানুষ করতে পারি। এই মানুষের মতো মানুষ করার কারিগর কিন্তু বাবা মাও। আমি একটু বাবা মার কাছ থেকে জানবো। আমি ঐশীর মায়ের কাছে জানতে চাই যে মা হিসাবে আসসালামু হ্যাঁ, আলাইকুম। আমি ফাহমিদা ইয়াসমিন ঐশীর আম্মু। মা হিসাবে একটা মানে মায়ের ক্ষেত্রে একটা ব্যাপার কি, মা এবং বাবা দুজন এখানে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। সো আমার গল্পটা হচ্ছে যে মানে মায়েরা যে এত পরিশ্রম করেন, দেখা গেছে কোচিং এর পেছনে, কোচিং এ বাচ্চা কোচিং এর দিকে গেছে, বাচ্চার পিছনে পিছনে দৌড়ানো, সর্বোচ্চ সময় দেওয়া, এই জার্নিটার গল্পটা আমি শুনতে চাই। সবসময় তার সাথে থাকা এবং স্কুলে নিয়ে যাওয়া, প্রাইভেটে নিয়ে আসা, নিয়ে যাওয়া। অনেক সময় রাতও হতো। রাত ৮টা ৯টা বেজে যেত, ১টা থেকে ১টাতে যেতে। এইভাবে তার সাথে থাকা। আপনি কি কখনো ওকে বকাঝকা করছেন? হ্যাঁ, রেজাল্ট খারাপ করলে বকতাম। কখনো কি অনেকে আছে না যে মাইরা মনে করেন না, যে এত সেরকম মাইর টাইর মারতাম না। দিয়ে, আমার থেকে সেই বেশি থাকতো। হ্যাঁ, ওকে আপনার বলা হ্যাঁ, লাগতো একটু কম পর। হ্যাঁ, জি বলা লাগতো। সে আচ্ছা। সবসময় পড়া নিয়ে থাকতো। আর যে সকল আর স্টুডেন্টরা দুষ্ট, এদের বাবা মার উদ্দেশ্যে আপনি কি বলেন? মনে করেন যারা পড়াশোনা কম করে, এ বাবা মা পাগল হয়ে যাচ্ছে, ওদের ক্ষেত্রে কি করণীয় হবে? তাদেরকে বলবো যে পড়াশোনা করলে সবকিছু সম্ভব। হ্যাঁ, পড়াশোনাই মেন। ইয়েস, পড়াশোনাটা করা উচিত, এবং বেশি রাগ করা যাবে না এবং সন্তানকে বুঝাতে হবে। সন্তানকে বুঝতে হবে। জি। আচ্ছা, ঐশীর বাবার কাছ থেকে শুনবো। ঐশীর বাবা একজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঐশীর বাবা একজন সার্ভিস করেন, একজন সার্ভিস পারসন, এবং যথেষ্ট চেষ্টা করেছেন ঐশীর এই রেজাল্টটা ভালো করার পেছনে। আমিও জানতে চাইবো যে আমার না জানা গল্প, ঐশীর পেছনে বা ঐশীর রেজাল্টের পেছনে আপনার ভূমিকা, বা একজন বাবা হিসেবে আপনার অ্যাক্টিভিটিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে আপনার মাধ্যমে এই এত সুন্দর পরিবেশে এক জায়গায় একত্রিত হয়ে, যে একটা সুন্দর পরিবেশে আমাকে কথা বলার সুযোগ বা একত্রিত করেছে, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি আর কি। আমি মোহাম্মদ আব্দুল আলিম। আহ, আমি একটা কোম্পানিতে জব করি, কাজী ফার্মস লিমিটেড। কাজী ফার্মস লিমিটেডে আমি রাজশাহীতে আমি দীর্ঘ ৮ বছর চাকরি করি আর কি। তা সেক্ষেত্রে আমি যখন রাজশাহী ছিলাম, তাকে আমার তো সকাল কোম্পানির জব এটা খুবই ট্রাগল, সকাল 9টায় বের হয়ে যায় আর ফিরতে ফিরতে রাত 8টা 9টা বেজে যায়। তো আমরা ওইভাবে আমরা আমাদের সন্তানদেরকে সময় দিতে পারি না। হয়তো সকালে তার স্কুলে হয়তোবা তাকে নিয়ে 7টার সময় রেখে আসতে পারে, সকালটা আমি নিয়ে যাই। এরপরে দেখা যায় ফিল্ড থেকে ফেরার পথে যদি কোনো কোচিং এ থাকে 7টা 8টা বেজে যায়। তো সেক্ষেত্রে আমরা আহ ও সেখান থেকে আবার বাসায় নিয়ে আসি। আর তার যে প্রবলেম গুলো থাকে আর কি, যে প্রবলেম গুলো থাকে সেগুলো সে নোট করে। আর মা হিসেবে সব জায়গায় যাইতে পারে না আর কি। সে তো সারাক্ষণ বাসা, তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা, প্রায় 4টা 5টা প্রাইভেট স্কুল,
তার খাবার রেডি করা, তাকে সকালে উঠে মানে তাকে গুছায় দেওয়া, তার প্রতি অনেক ট্রাগল করতে হয় মাকে আর কি। কিন্তু আমি এর ফাঁকে তার যে বড় বড় প্রবলেম গুলো যেগুলো আছে, যেমন অমুক স্যারের সাথে দেখা করতে হবে বা একটা নোট নিতে হবে বা রাতে যাইতে হবে, তাকে এই সময় আমাকে সময় দিয়েছে। এই সময়গুলো সে নোট করলে আমি ফ্রি টাইম শুক্রবার অথবা অফ ডেতে বা আমার চাকরি আমার শেষ হয়ে গেলে ওই সময় আমি তাকে নিয়ে এই কাজগুলো আমি তাকে করতাম আর কি। আর কখনো আমি একটা জিনিস তাকে দেখছি যে আমার মেয়েকে, যে কখনো সে তার কনফিডেন্স লেভেলটা খুব বেশি আর কি, মানে হতাশা হতো না। আমি তাকে বলতাম, ওই তুমি এটা পারবে না কালকে, একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে রাত 8টা বেশি শুরুই করেনি, রাত 12টা বেজেছে এখনো মানে এক পাতায় লেখা হয়নি, অথচ তাকে বা 20 পৃষ্ঠা বা 25 লিখতে হবে। আমি বলছি তুমি এটা পারবে না, না তুমি চিন্তা করো না, এটা হয়ে যাবে। আমি দেখছি আমি ঘুমিয়ে গেছি, হয়তো বা সে সকালে রেডি করে সে আমাকে বলতো এটা পিন মেরে দেন আর কি। আমি পিন মেরে ওটা নিয়ে সে কমপ্লিট করে নিয়ে যাইতো। এই যে তার লেভেলটা, আমার একটা আস্থা ছিল যে চেষ্টার জি সে কখনো মানে যেটা যখন দরকার টাইমে, ওই টাইমের আগে সেটা কমপ্লিট করছে। যদিও তার হয়তো বা আগে প্রিপারেশন কম ছিল বা করতে পারেন, কিন্তু ওই টাইমলি সেটা কমপ্লিট করে ফেলছে। এবং প্রত্যেকটা আমি রেজাল্ট হয়তো পড়াশোনা আমি দেখছি হয়তো কম করছে বা যাই হোক, কিন্তু রেজাল্টে সে একটা ভালো একটা রেজাল্ট আমি মানে আমার আশার অনুরূপ বা সেটা এনে দিয়েছে আর কি সব ক্ষেত্রেই। মাশাআল্লাহ। যেখানে এই যে রাজশাহীতে তো আপনার ইয়ের আগে অনেক পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় সে ফার্স্ট সেকেন্ড বা থার্ড এই পজিশনে সে আসে আর কি। তো সেই হিসাবে আমি আশা করছিলাম যে আমি কখনো তাকে প্রেশার দিই আর কি, যে কখনো রেজাল্ট খারাপ হয়ে যায়, অনেক সময় তো খারাপ হয়ে যায় রেজাল্ট। যেমন তার টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল, তার নানি মারা গিয়েছিল, তা খুবই খারাপ করছিল আগে। সে 1 2 3-এর মধ্যে থাকে, কিন্তু সে 10-এর মধ্যে প্রায় চলে গেছিল। তারপরে আমি তাকে কখনো ধমক দিয়ে বা যে কেন হলো না বা এই ধরনের আমি কখনো তাকে এই ধরনের কথা তাকে বলিনি। আমার একটা আস্থা ছিল সে ভালো একটা কিছু করবে আর কি। তো এই আর কি, আমি যতটুকু পারছি আমার কোম্পানির চাকরি শেষ করে তাকে আমি হেল্প করার চেষ্টা করছি। এবং আমি আমার পক্ষ থেকে প্রত্যেকটা গার্ডিয়ানকে আমার এটাই থাকবে যে অনেকে সন্তানেরা অনেক সময় রেজাল্ট খারাপ করে, অনেক কিছু আমি দেখছি যে ওই কোচিং এ একটা মার্ক কম পাইছে সে একজন, ওখানেই সে সবার সামনে সন্তানকে মারতেছে। এটা আসলে খুবই একটা খারাপ দিক আর কি। বিশেষ করে মায়েরা আর কি এটা বেশি, একটা নাম্বার কম পাইছে বা 2টা নাম্বার কম পাইছে, এর জন্য তো সন্তান এটা একজন তো পাবেই, ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে এখানে। সেটাই। তো সেদিক থেকে বলবো যে অন্তত সন্তানের প্রতি তাদেরকে বুঝায়, তাদেরকে সবসময় তাকে মানে বন্ধুত্ব সাপোর্ট দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাইতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি অনেক আনন্দিত যে, এবং আমার এখানে লার্নিংটা কি, আমারও লার্নিংটা হচ্ছে বাবা মায়ের গল্পগুলো এরকম হয়। আমরা শুনি যে বাবা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এত বেশি পরিমাণের চিন্তিত থাকে, মানে এটা বলে বুঝাইতে পারবো না। দেখা যায় নাম্বার কম পেলে খুব ওরিড হয়ে যাচ্ছে, কেন হঠাৎ করে নাম্বার। একটা বাচ্চা তো এই বয়সে একটা বিভিন্ন ধরনের সিচুয়েশনে থাকতেই পারে, বা প্রশ্নপত্রটা আসলে অনুকূলের ছিল না, প্রতিকূলের ছিল, বিভিন্ন কারণে থাকতে পারে। সো ঐশীর বাবা মায়ের কাছ থেকে এই বরাত দিয়ে আমি আপনাদেরকে বলবো, আপনাদের বাবা মা আপনারা যারা আছেন সন্তানের জন্য খরচ করেন, ঠিক আছে, প্রত্যেকটা বাবা মাই তার আর্থিক অবস্থা অনুসারে সন্তানের জন্য খরচ করে। তবে আমরা চেষ্টা করব সন্তানের প্রতি আমরা যেন কি হই, আমরা যেন আমাদের ফ্রেন্ডলি যে অ্যাটিটিউডটা সেটা যেন বজায় থাকে। আমরা দীপ্তর বাবার কাছ থেকে শুনবো। আমরা দীপ্তর বাবা, উনি একজন শিক্ষক। আমি জানতে চাই যে আপনাকে আর নতুন করে বলার কিছু নেই, আপনি অলরেডি বিষয়গুলো জানেন। আপনার যদি নতুন অভিভাবকদের জন্য কিছু বলার থাকে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, রাজবাড়ী জেলাধীন কালুখালী সরকারি কলেজের একজন সহকারী অধ্যাপক। আমার বাসা পাংশা শহরে। তো দীপ্ত আমার একমাত্র সন্তান। তো এখানে ঐশীর সাথে কথা হলো, ঐশীর আম্মা আছে, আব্বা আছে এখানে। তো এখানে দীপ্তর আম্মা নেই। তো বাবা মার ভূমিকার ক্ষেত্রে আমি প্রথম থেকেই যেটুকু বলতে চাই যে দীপ্ত যখন পাংশার একটা প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুল আছে, সৈয়দ বাইতুল্লাহ কিন্ডারগার্টেন, তো ওখানে যখন ও পড়তো, ও ওখান থেকে প্রথম থেকেই কিন্ডারগার্টেনের শেষ পর্যন্ত ও প্রথম হয়েছে। তো ওর কোনো প্রাইভেট টিচার ছিল না। তো সেই ক্ষেত্রে ওর মা যথেষ্ট ভূমিকা রেখেছে ওখানে। পরবর্তীতে আসলে আমি যেহেতু একজন চাকরিজীবী এবং কলেজের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি ব্যস্তই থাকি, সঙ্গত কারণে আমি কিছুটা সময় ওকে হয়তো দিতে পারিনি। আমি ওর সম্পর্কে কিছু জানতে চাইলে ওর আম্মার কাছেই জানতে চাইতাম যে ও কি পড়ালেখা করেছে কি করেনি। তো একটা জিনিস আমি আজকে বুঝলাম যে, আমি অবশ্য আমার ব্যক্তিগত কাজে একটু ঢাকা আসছি, ওকে আমি নিয়ে আসছি একটু বেড়ানোর উদ্দেশ্যে। তো এসে ও আমাকে বলছে যে আমি ফাদ টিউটোরিয়ালস একটু যাবো, আমি ওই স্যারদের সাথে আমি দেখা করব।
আজকে আমি খুব অনুভব করলাম যে এদের সাথে কতটা মিশে আছে আগে থেকেই। হয়তো আজকেও যে রেজাল্ট ওটা এটার জন্য ও সরাসরি অত ফার্স্ট টিউটোরিয়ালের সাথে যোগাযোগ ছিল না বা সেইভাবে অন্তর্ভুক্ত থাকতে পারেনি হয়তো বা যে কারণেই হোক, কিন্তু অনলাইনে যেভাবে যোগাযোগ রেখেছে সেটা ওর যে যে রেজাল্টটাই হয়েছে ভালো আর কি। এই রেজাল্টের পিছনে হয়তো ফার্স্ট টিউটোরিয়ালসের অবদান আছে বলে আজকে আমার মনে হচ্ছে। তাছাড়া আমি এভাবে জানতাম না যে ও ফার্স্ট Thank টিউটোরিয়ালের you. সাথে জড়িত, Thank কিন্তু you, ও যখন thank আমাকে বললো যে আমি ওইখানে যাব, হুম। আমিও আগ্রহ সহকারে ওকে নিয়ে আসছি এখানে। অবশ্য আমি কিছুক্ষণ পর আবার ফিরেও যাব। তো এইখানে এখন ছেলের ব্যাপারে বাবা মার ভূমিকা যেটা, যেমন আমি অবশ্য একটা জিনিস, আমি একজন শিক্ষক, আমি আমার শ্রেণীকক্ষে যেমন বলি, আমি কোনো কনফারেন্সে বক্তব্যে বলি বা কোনো মঞ্চে উঠে কোনো বক্তব্যে আমি বলি, আমি আমার সন্তানকে কোনোদিন, আমরা দুইজন স্বামী স্ত্রী দুইজন, মানে দীপ্তর বাবা মা, আমি কখনো বকা দেই নাই। মারা তো দূরের কথা, কোনো বকাও আমি কখনো দেই নাই। তা আমি সময় সাপেক্ষ যদি একটু কথা বলি, ওর এক ধর্ম স্যার, হাই স্কুলের এক ধর্ম স্যার হুম। ওকে একটা বেদ দিয়ে বাড়ি দিয়েছে। হুম। তো বাসায় গিয়ে যখন ও শার্টটা খুলেছে দেখি ঘাড়ের এইখানে একটা দাগ। তোর মা দেখে, মা তো কেঁদেই দিয়েছে। হুম, তা আমার স্বাভাবিক, আজকে মনে হচ্ছে কথাটা। স্বাভাবিক। তা আমি কলেজে আসার পরে ওর আম্মা আমাকে বললো, তো দাগটা দেখে, আমি যে ছেলেকে কোনোদিন বকা পর্যন্ত আমি দেই না, তার গায়ে হাত। এখন আমি একজন শিক্ষক, তাহলে আমি খুব কষ্ট পেলাম, কিন্তু আমি ওই শিক্ষককে কি বলবো? হুম। তা আমি ওরে বললাম যে বাবা তুমি কেন, তোমাকে মারলো কেন? তো বললো যে স্যার যখন চলে যাচ্ছিল তো সবাই বেঞ্চের উপর এরকম হাত দিয়ে শব্দ করেছে, আমিও করেছি। হুম। তো ওই স্কুলের ফার্স্ট বয় এবং চেষ্টা করতো ফার্স্ট বেঞ্চে বসার জন্য। তো স্যারের হাতে বেদ ছিল, ও প্রথমে গিয়ে ওকে একটা বাড়ি দিয়ে দিয়েছে। হুম। তো আমি আমি একজন শিক্ষক, আমি তো শিক্ষকের কাছে বলতে পারি না, জানতে চাইতে পারি না যে আপনি ওকে মাল মেরেছেন কেন। হুম। তারপরেও আমার মানে আবেগের কারণে আবেগ। আমি এসে ওই শিক্ষককেই, শিক্ষক আমার পরিচিত, পূর্ব পরিচিত, তাই আমি বললাম যে স্যার আপনি দীপ্তকে মেরেছেন। তো স্যার একটা, মানে মনে হচ্ছে যেন উনি ভাবছেন যে আমি বোধহয় কোনো কমপ্লেন নিয়ে আসছি। হুম, হুম, হুম। কারণ স্যার আমি কিন্তু কোনো কমপ্লেন নিয়ে আসিনি, আমি শুধু একটা অনুরোধ রাখার জন্য আসছি, সেটা হলো যে ও স্যার ওকে ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে এসে তা আমি বলছি যে স্যার একটাই আমার একটু খারাপ লেগেছে এরকম যে আমরা কখনো মারি না তো ওকে, ও আমার একমাত্র সন্তান, এবং এটা আমার মা মারা গেছেন, ওনারই একটা নির্দেশনা ছিল যে সন্তানের গায়ে কখনো আঘাত দেওয়া যাবে না, ও ভুল করবে ওকে বোঝাতে হবে। আজকে আমি, তোমরা স্টুডেন্ট যারা যারা দেখছো ভিডিওটা, বা অভিভাবক যারা আছেন যারা ভিডিওটা দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে সন্তান তো আমারই সন্তান, তাই না? আমি যে গল্পটা বলতেছিলাম সীমিত পরিসরে, যে ওই শিক্ষক তাকে একটু বেতের বাড়ি দিয়েছে, আমি তো কষ্ট পেয়েছি, কিন্তু আমি মারছি, সেটা তো আমার ওই কষ্টের কারণ হওয়া উচিত আমি মনে করি। আর প্রথম মেরে কিন্তু তাকে সঠিক পথে, আমি মনে করি যেটা, যে আসলে মেরে না মেরে যদি বুঝিয়ে তাকে আমি নিয়ে আসি যে কোনটা খারাপ কোনটা ভালো। অনেকে যেমন এখন বলে যে মোবাইল ফোন দেওয়া স্টুডেন্ট হাতে ঠিক না। ও যখন ক্লাস 3-তে পড়ে আমি তার অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছিলাম। হুম। যে সবাই বলে, আমার অনেক সহকর্মীও বলে যে আমার ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, আমার ছেলে এসএসসি পড়ে, আমি তাকে মোবাইল ফোন দেই নাই। আমি দিয়েছি এই উদ্দেশ্যেই যে ওকে ভালো এবং মন্দের পার্থক্যটা বোঝানোর জন্য। এবং আমি ওকে, ওর মা সহ আমি এটাই বলেছি, যেটা ভালো সেটা ত্যাগ করতে হবে, সরি, যেটা মন্দ সেটা ত্যাগ করতে হবে, ভালোটা ভালোটাকে গ্রহণ তুমি করতে হবে। গ্রহণ করো। এজন্য ও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত যে ট্যাব আছে, ওর একটা, আমার একটা ব্যবহৃত আইফোন আছে ওর, তারপরে ও আমার সেট, আপনি কি মনে আমার করেন যে সেট। এই ট্যাব এবং মোবাইল ফোনের ব্যবহার ওকে পথভ্রষ্ট করতে পারেনি? না, আমি আমি মনে করি, আমি অনেক সময় মনে করতাম যে এটা দেখে ও হবে কিনা, কিন্তু তোমার- দেখলাম যে না, একটা মফস্বল শহর ও কিন্ডার গার্ডেনে থাকাকালীন ও প্রথম ছিল, আগাগোড়ায় প্রথম। হাই স্কুলে যখন ভর্তি হয়েছে তখন আগাগোড়ায় প্রথম, টেস্টে প্রথম হয়েছে, এবং এখন নাম্বার হয়তো ভালো তো শেষ নেই, হুম, অনেকেই হ্যাঁ, ভালো। তো ও 1212 হয়েছে, এটা ওর স্কুলে Of হাইয়েস্ট course, নাম্বার। of course, তাইলে আমি তো আর এখানে মনেও করতে পারি না যে ও আসলে পথভ্রষ্ট হয়ে গেছে না বা না ক্ষতির না, কিছু হয়েছে। না, না, না। আমার মনে হয় যে এটা দিয়েও লাভবান হয়েছে, এবং আমি প্রায়শই দেখতাম ওর আম্মা আমাকে অনেক সময় বলতো যে ছেলে সবসময় দেখি ট্যাব চালায়, বে চালাই, এগুলো চালায়। তাহলে একটা জিনিস তুমি একটু খেয়াল রেখো, সেটা গোপনে বা ওকে না জানিয়ে, যে আসলে খারাপ কিছুর মধ্যে ও আছে কিনা। Connected কিনা। তো দেখা যাচ্ছে আমি এখন আমার মনে হয় যে না, আসলে না, এটা দরকারও আছে। হুম, হুম। এই যে ফার্স্ট টিউটোরিয়ালের সাথে ওর যে সম্পর্কটা, এটা তো Online ডিভাইসটার দিয়ে হাতে থাকার কারণেই হয়েছে, তাই না? আজকে আমরা যারা অভিভাবক হিসেবে অনেক সময় মনে করি যে এটা দেওয়া যাবে না, হুম। আমার মনে হয় যে তার বিচরণ ক্ষেত্রটাও সীমিত হয়ে যায়।
হ্যাঁ। শুধু টেক কেয়ার করতে হবে, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলি, শুধু টেক কেয়ার করতে হবে যে খারাপ দিকটা যেন ও গ্রহণ না করে ফেলে, True. এইটা একটু কেয়ারফুলি আমাদেরকে গাইড দিতে হবে। True. এটা আমি মনে করেছি। তো যাক, সর্বোপরি স্রষ্টাকে ধন্যবাদ যে স্রষ্টা দিয়ে দিয়েছেন। আর আমি সবসময় ওর আম্মা সহ আমি পরিবার ধরেই মনে করি যে স্রষ্টা ওর জন্য যেটা দিয়েছেন সেটাই ও পাবে। আশা অনেকেরই থাকে আরো আরো ভালো কিছু থাক। আজকে ঐশী 1275 পেয়েছে, তাই না? এখন কেউ যদি 1290 পাই, হ্যাঁ, হ্যাঁ তাই না, এরকম 1285 এটা সবাই ভালো। আমি ঐশীকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আর সবচেয়ে আশ্চর্য হয়েছি যে বাংলায় 200-তে 200। আমি ওকে রসিকতা করে বলছি, তুমি কি বেশি লিখে ফেলেছিলে কিনা, যে ওইটুকু বাদ দিয়ে 200 নিচে আর আসেনি, এরকম হয়েছে কিনা। তো না, ধন্যবাদ। আসলে ঐশী নিঃসন্দেহে ভালো। এবং ঐশী যেটা বললো সেখানে ফাহাদ টিউটোরিয়ালস এর একটা বড় ভূমিকা রয়েছে। ওর এই যে বাংলাতে এই যে 200 পাওয়া, এটাও কিন্তু একটা ভূমিকা রয়েছে। আজকে আমার মনে হচ্ছে ঐশীর দিকে আমি একটু অনুপ্রাণিত হলাম যে আমার ছেলে, আমি অবশ্য বলেছি ওকে, হ্যাঁ, যে তুমি যেটা করতে চাও আমার সামর্থ্যের মধ্যে দিয়ে আমি কোনো জিনিসে না করি না। ফ্রি ও যদি কোনো চাই, এবং ওকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে আমার সন্তান কখনো আমার সামর্থ্যের বাইরে কিছু দাবি ওই পর্যন্ত আমার সাথে করেনি। হ্যাঁ, ওকে যদি কোথাও যাবে 50টা টাকা ওর আম্মা হাতে দেয়, 20 টাকা খরচ করলে 30 টাকার সাথে সাথে দিয়ে দেয়, তাহলে ওই ছেলেকে আমি জোর করে টাকা দিতে চাই, আমি দিতে পারিনি ওকে। এইটাই। হ্যাঁ, বাবা তুমি খালি মানবিকতা পকেটে ঘুরছো তৈরি। কেন, এটা টাকা নাও। না, আমার প্রয়োজন হলে আমি চেয়ে নেবো। পারফেক্ট। তো যাক, সর্বোপরি স্রষ্টাকে ধন্যবাদ, দীপ্তর শিক্ষকদেরকে ধন্যবাদ, যাদের কাছে প্রাইভেট পড়েছে তাদের কাছেও ধন্যবাদ। আর সবচেয়ে বেশি ধন্যবাদ আরো জানাচ্ছি ফাহাদ টিউটোরিয়ালসকে, যে তার ওর সাথে যে ও অনলাইন যেভাবেই জড়িত থেকেছিল, না হলে এরকম সম্পর্ক আজকে আমার আশ্চর্যই লাগছে নিজের কাছে। খুব মানে কি বলবো, যে আমি একটু হ্যাঁ, আপনিও জানতেন আশ্চর্য না হয়ে যাচ্ছি যে কি হইলো এটা। ও এদের সাথে যে এত সম্পর্কিত, এটা আমার অজানা ছিল। তো সেজন্য আমি ফাহাদ টিউটোরিয়ালকে ধন্যবাদ জানাই। সর্বোপরি ঐশীকে ধন্যবাদ জানাই, ঐশীর আব্বু আম্মুকেও ধন্যবাদ জানাই, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাইকে আসসালামু আলাইকুম। So, আসলে একটা প্রাণবন্ত গল্প আমি শেষ করতে চাই। আসলে যেটা হচ্ছে যে আমার এই অভিভাবক আসছেন অনেকক্ষণ, আমি আসলে ক্লাসে ছিলাম, এবং এই যে গল্পটা হলো, এই গল্পটা আমি এখন লাইভ শুনতেছি, মানে এই গল্পটাই আমি এখন শুনলাম যে গল্পটা আপনারা শুনলেন। আমরা জাস্ট ওনাদেরকে বলেছি যে একটু অপেক্ষা করেন, আমি ক্লাসটা শেষ করে আসি, আমি আপনাদেরকে সাথে নিয়ে সামনে আগাবো। ভাবছিলাম যে আসলে খুব শর্ট টাইম করবো, কিন্তু আসলে কথা চলেই আসে। শেষ 2টা প্রশ্ন করবো, এক লাইনে উত্তর দিবে। ঐশীর ভবিষ্যৎ পরিকল্পনা। আমি এখনো ওভাবে ঠিক করিনি, মানে আমি আসলে আহ, বাবা মা যেটা বলে আমি ওটাতে মানে সবসময় অ্যাগ্রি করি, মানে যেটা বলবে সেটা আমার জন্য ভালো হবে। তো যেটা মানে বলবে, বাবা বলছিল মেডিকেলের কথা, তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই, মানে যেটা বলবে সেটাই, আর কোনো আপত্তি নাই। গুড। আর কলেজের ব্যাপারে কোনো? কলেজ আসলে আমি আসলে যদি রাজশাহীতে ব্যাক করতে হয় তখন আমাকে আর আম্মুকে থাকতে হবে। তো আমি ভাবলাম যে আসলে যে একজন ভালো স্টুডেন্ট হওয়ার আগে একজন ভালো সন্তান যদি আমি হই, মানে আমারও একজন দায়িত্ব যে আসলে বাবার প্রতি আমারও একটা সেবা যত্ন করা, মানে আমি দূরে চলে গেলে মানে বাবার কমফোর্ট জোনটাও দেখা হ্যাঁ, উচিত। হ্যাঁ, এটা মানে আমার আসলে আমারই দায়িত্ব যে আমি একজন সন্তান হিসেবে যদি আমি আদর্শ সন্তানই না হতো, আমি শুধু ভালো স্টুডেন্ট হয়ে কি করবো, হয়তো আমার লেখাপড়া হয়তো ভালো হতো রাজশাহী যে। তো ভাবছি যে আসলে এখানে থেকে আমার জন্য যেটা ভালো হবে আমি সেটাই, আমার কোনো আপত্তি নাই, মানে ইনশাআল্লাহ। বাবা মার সাথে এবং এটা আমি একদম ক্লিয়ারলি বলতে চাই যে তোমার ইন্টারমিডিয়েটে লেখাপড়ার দায়িত্ব আমাদের, ইনশাআল্লাহ। আর আমি একটু দীপ্তর কাছে জানতে চাই, দীপ্ত তোমার পরিকল্পনা। জি, আমি একটা কথা আগে বলতে ভুলে গিয়েছি যে ফার্স্ট টিউটোরিয়াল আরো 2জন স্যার আমার সামনে বসে আছেন। এক হচ্ছেন সাকিব স্যার, একজন হচ্ছে সানি স্যার। সাকিব স্যার আমাদের বাংলা ক্লাস নেন। তো পরীক্ষার আগে, অর্থাৎ এসএসসি পরীক্ষার যেদিন যে পরীক্ষাটা, ঠিক আগের দিন রাতে বা সন্ধ্যার দিকে আমরা একটা লাইভ, স্পেশাল লাইভ সবার জন্য ফ্রি। হুম। তো এইগুলো আমি করতাম। তো সাকিব স্যারের এইগুলা অনেক ভালো লাগতো, কারণ তিনি ধরেন বাংলা দ্বিতীয় পত্রে তো 4টা অপশন থাকে এমসিকিউতে, হুম। একটা তো সঠিক অ্যান্সার, হুম। সেটা তিনি দাগাইলেন, কিন্তু বাকি 3টা যে কেন হলো না হুম। এই কারণগুলো তিনি অনেক ব্যাখ্যা করতেন, এটা অনেক উপকারে আসছে। এবং সানি স্যার সহ আরো যারা আছেন, দেখা গেছে ওনারা ধরেন 200টা এমসিকিউ পড়াচ্ছেন, তার মধ্যে অনেকগুলোই কমন চলে আসছে পরীক্ষায়। সো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আর আমার লক্ষ্যর বিষয়টা যেটা ফাজ স্যার বললেন, যে কিছুদিন আগে আমি মনির স্যার, শ্রদ্ধেয় মনির স্যার ফার্স্ট টিউটোরিয়ালে তার একটা বক্তব্য শুনছিলাম, এমন যে ধরো তুমি আগামীকাল বিরিয়ানি খেতে চাও, তোমার খুব মন চাচ্ছে যে আমি বিরিয়ানি খাবো। এখন তুমি আল্লাহর কাছে বললে যে আল্লাহ, আমি তো বিরিয়ানি খাবো, আমি যেন বিরিয়ানির ব্যবস্থা করে দাও। তুমি বিরিয়ানি খাইলে, পরের দিন তুমি অসুস্থ হয়ে গেলে, হইতে পারে কিনা? অবশ্যই পারে। তো এই বিরিয়ানিটা কিন্তু তোমার জন্য ভালো ছিল না।
আম, কিন্তু তুমি যদি এইটা চাইতে যে আল্লাহ আমার কালকে আমি যেটার জন্য আমার ভালো হয়, আমার মঙ্গল আছে যেটার মধ্যে, তুমি আমাকে সেইটা দাও, তাহলে নিশ্চয়ই তুমি অসুস্থ হইতে না, তোমার লাভ হইতো। তো ঠিক ওইভাবেই যে আমি যে আল্লাহর কাছে যদি নির্দিষ্টভাবে কিছু চাই, হুম। এখন আমি যদি সেটার যোগ্য না হয়, সেটা যদি আমার ওই জন্য উপযুক্ত না হয়, সেটা আমার জন্য নিশ্চয়ই খারাপ হবে, নিশ্চয়ই আমার জন্য সেটার মধ্যে অকল্যাণ নিহিত রয়েছে। সো এভাবে নির্দিষ্ট কিছু চাওয়ার চেয়ে আমি যদি এভাবে চাই যে আল্লাহ যেটা আমার জন্য ভালো, কল্যাণ যেটার জন্য আমি দেশের সেবা করতে পারবো, আমি একটা আমার ভালো মানুষ জীবনটা হতে পারবো, ভালো হবে। হ্যাঁ, জি, এটা চাওয়া আই থিঙ্ক বেটার। এবং আরেকটা কথা বলবো, আমার অনুজরা যারা আছেন এবং অভিভাবকরা যারা আছেন, আহ ছাত্রকে আসলে ছাত্র যদি নিজে না পড়ে, নিজে যদি সে তার ভালোকে না বুঝে, তাহলে অভিভাবক, শিক্ষক যেই বলুক না কেন তারা তাকে ঠিক করতে পারবে না। ছাত্রকে বুঝতে হবে, এবং একজন ছাত্রের ভালো আমার মনে হয় সবচেয়ে ভালো বোঝে ওই ছাত্রটা, তারপরে তার পিতামাতা এবং শিক্ষকবৃন্দ বোঝেন। এবং পিতামাতাকে বলবো যে কোনো কিছু যেন ছাত্রের উপর চাপিয়ে না দেওয়া হয়। ধরেন আপনার ছেলে এসএসসি তে সায়েন্স পড়তে চায়, আপনি আর্টস দিচ্ছেন, আপনি নিশ্চয়ই অভিভাবকবৃন্দ অবশ্যই ছাত্রের ভালো বোঝেন এবং তাকে আর্টস দিচ্ছেন, কিন্তু ওই ছাত্র হয়তো চায় না, সে তো সায়েন্সে পড়তে চায়, সে তো পরিশ্রম করতে চায় এবং ভালো কিছু করবে। আপনারা ছাত্রের মতামতকে অবশ্যই প্রাধান্য দিবেন। এবং যারা শিক্ষার্থীবৃন্দ আছো, তাদেরকে আরেকটা কথা বলতে চাই যে অনেক শিক্ষার্থী আমাদের সমাজে এমন আছে যে সারাদিন আমি পড়াশোনা করব, দরজা বন্ধ করে, বাড়ি থেকে বেরোবো না, কোনো ফ্রেন্ডস নাই আমার, আমি খেলতে যাই না, কিচ্ছু না, সারাক্ষণ পড়ি। এটা করো না, এটা আমার কাছে ভালো লাগে না। আমি সবই করবো, বিকেলে খুলতে যাব, ঘুরতে যাব, খেলতে যাব, দেন বাজারে যাব, সামাজিকতা মেনটেন হ্যাঁ, করতে হবে, সামাজিকতা ফ্রেন্ডসদের maintain সাথে করবো। কমিউনিকেট জীবনকে করা লাগবে। উপভোগ করো আসলে। Right. শুধু পড়াশোনা করে আই থিঙ্ক জীবনে একজন সফল মানুষ হওয়া যাবে না। আর আরেকটা Absolutely. বিষয় উল্লেখ করি যে একাডেমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের স্কুলগুলোতে বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হয়। এটা হতে পারে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষা সপ্তাহ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আহ বক্তব্য, উপস্থিত বক্তব্য, রচনা প্রতিযোগিতা, এরকম আরো অনেক আছে। So এগুলোতে একটু নিজের উপস্থিতি, নিজের অংশগ্রহণ একটু বাড়ানোর চেষ্টা করো, কারণ এগুলো ব্যতীত একজন শিক্ষার্থী হুম। পরিপূর্ণভাবে আহ বিকশিত। পরিপূর্ণভাবে একজন শিক্ষার্থী হতে পারে না। আমি হয়তো এখানে কথা বলছি একদম কোনো প্রস্তুতি ছাড়া, এই প্রথম আমার এরকম একটা বড়সড় প্রতিষ্ঠানে ভিডিওতে কথা বলছি। সো আমি এর আগে হয়তো কিছু এরকম প্রজেক্টে অংশগ্রহণ করেছিলাম বলেই এখানে এত স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারছি। এগুলোর অবদান অবশ্যই রয়েছে। Yes. পড়ালেখার পাশাপাশি এগুলো একটু চেষ্টা করো। Thank you. Thank Thank you. you, Deepta. Assalamu Thank you alaikum. so very much. I'm really happy to have you all, guys. Thank you so very much for coming here and visit our office. আপনারা যারা দেখছেন, আপনারা দোয়া করবেন যেন ঐশী, দীপ্ত এবং ওদের সাথে সবার জীবনটা কল্যাণকর হয়, ওদের সামনের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, ওরা যেন কলেজে আরো ভালো মতো লেখাপড়া করতে পারে, এরপরে বিশ্ববিদ্যালয়ে জীবনে উঠে স্নাতক ডিগ্রি অর্জন করার পর ওরা যখন দেশ সেবায় আত্মনিয়োগ করবে, ওরা যেন পরিবার পরিজন নিজের জন্য এবং এই দেশের জন্য কল্যাণকর হয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আজকে।